আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রোগ্রামিং ইন সি এর শেষ মুহূর্তের প্রস্তুতির লাইভ ক্লাসে। তো আমরা কিন্তু এই প্রোগ্রামিং ইন সি দিয়ে মানে হচ্ছে এরকম যে সাবজেক্টগুলোর পরীক্ষা নিয়ে আমাদের হচ্ছে সমস্যা তৈরি হয়েছিল, এগুলো দিয়ে কিন্তু একটা আমাদের পেজে একটা রেকর্ড হয়ে গেল যে একই বিষয়ের উপর আমরা হচ্ছে আহ, একাধিকবার হচ্ছে কি ফাইনাল প্রিপারেশনের নাইট যে ক্লাসটা নিয়ে থাকি, লাইভটা নিয়ে থাকি, সেরকম কিন্তু ক্লাস আমরা পেলাম। তো আশা করি তোমরা যেভাবে প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, আহ, আসলে আমাদের তো ওইগুলো পরীক্ষাগুলো আমরা নিজেরাই বর্জন করেছিলাম, তারপর আমরা যে লাস্ট লাইট প্রিপারেশনটা নিয়েছিলাম সেই অনুযায়ী যেরকম ভাবে তোমাদের সেই প্রশ্নগুলো থেকে কমন তোমরা পাইছো, সেরকম আজকের ক্লাস থেকেও আশা করি তোমাদের যে পরীক্ষাটা হতে যাচ্ছে আহ, অবশেষে, এবং সবাই আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি, তো সেই পরীক্ষাটাও তোমরা সেরকম ভাবে কমন পাবে এবং হচ্ছে তোমাদের সবার পরীক্ষাটা ভালো হবে। ঠিক আছে? তো একটু ক্লাসে যারা যুক্ত হয়েছো তারা একটু ক্লাসটা শেয়ার করো। এবং হচ্ছে তোমরা কে কে আগে পরীক্ষা দিয়েছিলা? অনেকে এরকম আছো তোমরা যারা হচ্ছে পরীক্ষা দিয়েছো। ঠিক আছে? তোমরা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছো, এরকম অনেকেই আছো। তো পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলে তাদের বিষয়ে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে ইউনিটি ইজ স্ট্রেংথ। অর্থাৎ হচ্ছে কি, মানে একতাই হচ্ছে বল। এই ব্যাপারটা তোমাদেরকে কেন বললাম, আশা করি তোমরা নিজেরা বুঝতে পারছো যে আহ, এটা কেন বলছি। কারণ দেখো, আমরা যে আন্দোলনটা আমাদের হচ্ছিল তখন, এখনো আমাদের যে আহ, এটা যে আমরা উইথড্র করে ফেলছি, বিষয়টা কিন্তু সেরকম না। তো তখন কিন্তু আমাদের সবার উদ্দেশ্যে বা আমরা আমাদের সমগ্র সবার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আমরা পরীক্ষাগুলো বর্জন করেছিলাম, বা পরীক্ষাগুলো বর্জনের যে নির্দেশনাটা, এটা কিন্তু আমাদের সবারই মানা উচিত ছিল। তারপরেও আমরা মানি না, আমরা অনেকে পরীক্ষা দিছি। তো এর ফলে কিন্তু আমাদের হচ্ছে দেখা যাচ্ছে কি, আহ, নিজেদের মধ্যে যে একতাটা, সেটা কিন্তু আসলে দেখা গেছে যে নাই, এরকম মনে করা হয়েছে যে সব একটা হচ্ছে সর্বসামগ্রিকভাবে পরীক্ষা বর্জন করা হলো, কিন্তু নির্দিষ্ট কিছু শিক্ষার্থী বা নির্দিষ্ট একটা গ্রুপ তারা হচ্ছে পরীক্ষাটা দিল। তাহলে এখানে যে আমাদের নিজেদের মধ্যে একতা নেই, এরকম একটা বিষয় কিন্তু প্রকাশ পেলো, এবং আমরা যে আমাদের আন্দোলনের প্রতি সিরিয়াস নেই, এরকম একটা বিষয় কিন্তু প্রকাশ পেয়েছিল। তো এই ব্যাপারগুলো হচ্ছে সবাইকে আমাদের খেয়াল রাখতে হবে পরবর্তী সময়ে আমাদের যে কোনো দিকে। ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের সবার জন্য ভালো হবে, তো সেরকম দিকে কিন্তু আমাদের সবারই একত্র থাকতে হবে, দলবদ্ধভাবে থাকতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। ওকে, আশা করি এই ব্যাপারটা তোমরা ইতিমধ্যে বুঝে ফেলছো। কেমন? আচ্ছা, ওকে, আমাদের সাথে রায়হান সাগর, ওয়ালাইকুম আসসালাম। রিফাত, অপেক্ষায় ছিলাম স্যার। ওকে, অপেক্ষা শেষ হয়েছে তাহলে। আহ, তুষার আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি। আহ, আজকে ভালো আছি। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন তোমাদের যে আমি কি বলবো এবং হচ্ছে কি পড়তে বলবো, আমাদের যে প্রিপারেশন হয়েছে, দেখো তোমরা, আহ, আমরা হচ্ছে সাধারণত কি করি, লাস্ট নাইট প্রিপারেশন নিই, তাই তো? তো লাস্ট নাইট প্রিপারেশন কিন্তু অলরেডি আমাদের দুইবার হয়ে গেছে, এবং লাস্ট নাইট প্রিপারেশন থেকে কিন্তু আমরা একদমই যে খুব খারাপ হয়ে যায় পরীক্ষা, তা কিন্তু হয় না। একা একাও যদি কেউ নেও আর সাজেশন থেকে নিলে তো সেটা ভিন্ন বিষয়। তো এই লাস্ট নাইট প্রিপারেশনটা কিন্তু আমাদের পরীক্ষাটাকে একদম যে উম, পরীক্ষাটাকে যে খারাপ করবে এরকম হয় না। তো তবে লাস্ট নাইট প্রিপারেশনটাকে কেন হচ্ছে আমরা ওই ডিমোটিভেট করি শিক্ষার্থীদেরকে, তার কারণটা হচ্ছে তুমি শেষ মুহূর্তে যেটা পড়ো সেটা কিন্তু সাধারণত মনে থাকে না, ওই পরের দিন পর্যন্ত বা পরের 2 দিন পর্যন্ত মনে থাকে। ঠিক আছে? এখন তোমাকে যদি আমি বলি যে তুমি লাস্ট নাইট যে 2টা প্রিপারেশন পাইছো, তুমি পরীক্ষা বর্জন করেছিলে, ঠিক আছে, তারপর তো নিজেদের মধ্যে পড়াশোনাটা আশা করি ঠিক রাখছিলাম, তো তারপর তো এই 2টা প্রিপারেশন হয়েছে শেষ মুহূর্তে। তো ওই আমি যদি বলি যে ওই 2টা প্রিপারেশনের উপর ভিত্তি করে তুমি যা যা পড়ছো, সেই অনুযায়ী তোমার যে এই একই পরীক্ষা যে তৃতীয়বার হতে যাচ্ছে, এখানে হচ্ছে তুমি সম্পূর্ণরূপে বিষয়বস্তুগুলো কমন পাবে, এবং তোমার প্রিপারেশন অলরেডি তোমার মধ্যে হচ্ছে 100% হচ্ছে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু এটা বলে লাভ নাই, কারণ ওই যে বললাম লাস্ট নাইট প্রিপারেশন, হয়তো পরীক্ষা যেদিন হয়েছে সেদিন পর্যন্ত মনে ছিল, তারপরের দিন পর্যন্ত, তৃতীয় দিনে গিয়ে হচ্ছে জিনিসটা তোমার আর সেটা মনে নাই বা আয়ত্তে নাই। আর ওই দ্বিতীয় প্রিপারেশনের ক্ষেত্রে বিষয়টা তাই হয়েছে। অর্থাৎ এই পর্যন্ত তোমরা যে প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশন কিছু তোমার মনে হয়। তবে একটা কথা আমি বলতেই পারি যে যারা পড়ছো তারা যদি এখন আবার এই জিনিসগুলো একটু আবার লাস্ট নাইট প্রিপারেশন হয়, তাহলে কিন্তু তোমার আগের ওই যে পড়াশোনাগুলো করছিলে সেগুলো কিন্তু মাথার মধ্যে একটু আসবে, ঘুরবে। একদমই যে হারিয়ে গেছে তা কিন্তু না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু দেখি যে আমাদের হচ্ছে কোন প্রশ্নগুলো হচ্ছে আমরা পাইছিলাম আমাদের যে গত পরীক্ষাগুলো হয়েছিল সেগুলাতে। তো এই প্রশ্নটা হচ্ছে আমি তোমাদের পাইছিলাম, তো এখান থেকে আমাদের প্রশ্নগুলো হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এরকম
তো আমি এখান থেকে হচ্ছে কিছু মার্ক ডাউন করছি, যে প্রশ্নগুলো হচ্ছে তোমরা কি করতে পারো, চাইলে হচ্ছে এড়িয়ে যেতে পারো। ঠিক আছে, এড়িয়ে যেতে পারো, এড়িয়ে যাওয়ার দরকার নাই। আমি তোমাদেরকে দেখো, এখানে তোমরা দেখো দুইটা প্রশ্নই যার কাছে আছে, হুম, বা যে প্রশ্নগুলো যে পরীক্ষা আছে, বা যে প্রশ্নগুলো অলরেডি আমাদের পরীক্ষা চলে আসছে, সেইগুলা তোমাদের হচ্ছে অত গুরুত্ব দিতে হবে না, বা ওইগুলা পড়তে হবে। আচ্ছা, আমরা ধরো আমাদের কোনো পরীক্ষা হয় নাই, ধরো, আচ্ছা আমি তোমাদেরকে এই বিষয়টা একটু বলি, ঠিক আছে, তাহলে হয়তো তোমরা একটু বুঝতে পারবা আমাকে আমি আসলে কি বলতে চাইতেছি। এক মিনিট। আমাদের পরীক্ষাটা যে হয়, ঠিক আছে, তোমরা তো এটা সবাই জানো যে আমাদের পরীক্ষার যে প্রশ্ন, এই প্রশ্নের টোটাল কয়টা সেট থাকে। প্রশ্নের সেট কিন্তু টোটালি হচ্ছে আমাদের থাকে চারটা, চারটা সেট থাকে। ওকে, তো এই চারটা সেট কিন্তু আমাদের পরীক্ষার জন্য রেডি থাকে। হুম, তো এখন এই চারটা সেট থেকে কোন সেটে পরীক্ষা হবে সেটা কিন্তু নির্ধারণ হয় সাধারণত আমাদের এগুলা কি করা হয়, প্রত্যেকটা পরীক্ষার কেন্দ্রে সফট কপি হচ্ছে দেওয়া হয়, এবং তারা পরীক্ষার 15 মিনিট আগে, বা হচ্ছে যতক্ষণ ওই প্রিন্ট আউট করতে লাগে ততটুকু আগে ওই কন্ট্রোল রুম থেকে, এক্সাম কন্ট্রোল রুম থেকে কি করে প্রশ্নগুলো প্রিন্ট করা শুরু করে, তারপর সেটা হচ্ছে হলে হলে পৌঁছায় দেয়। এখন এখান থেকে কোন সেট দিয়ে হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে পরীক্ষা হবে, সেটা কিন্তু আসলে ওই নির্ধারণ হয় কখন, ওই পরীক্ষা যখন হচ্ছে এই সফট কপিটা পাঠানো হয় তখন। তাহলে দেখো অলরেডি এই যে চারটা সেট আছে, তাহলে দুইটা সেটে যেহেতু আমাদের পরীক্ষা হয়ে গেছে, দুইটা সেট দিয়ে আমরা হচ্ছে পরীক্ষা দিয়ে ফেলছি, তার মানে কিন্তু আরো দুইটা সেট অলরেডি আছে। তাহলে এখানে যে দুইটা দিয়ে হয়েছে সেই দুইটাও কিন্তু পূর্ব নির্ধারিত ছিল না, বা এরকম ছিল না যে আমাদের এই চারটা সেটের মধ্যে এই সেটটা দিয়ে আমাদের প্রথম পরীক্ষাটা নেওয়া হবে, বা দ্বিতীয় এই সেটটা দিয়ে হচ্ছে পরীক্ষাটা নেওয়া হবে। অর্থাৎ প্রথম যে পরীক্ষাটা হয়েছে সেটা চারটা সেটে যে কোনো একটা সেট থেকে হইতে পারতো। এখন তোমার প্রথম পরীক্ষার যে প্রিপারেশনটা নিছো, তুমি তো আর জানো না, তুমি তো আর এরকম চিন্তা করো নাই যে আমার এই চারটা সেটের জন্য চারটা সিলেবাস, আমি হচ্ছে প্রথম পরীক্ষা দিতে, এটা যেহেতু আমাদের ওই যে কি কোনো স্বাভাবিক পরীক্ষা, কিছু কোনো সমস্যা হয় নাই, তাহলে আমাদের হচ্ছে প্রথম প্রশ্নের সেট এর যে সিলেবাসটা ছিল সেটা দিয়ে আমি হচ্ছে প্রিপারেশন নিই, এরকম তো না। ওই তুমি তোমার প্রিপারেশনটা ফুল সিলেবাস ভিত্তিক ছিল, এবং তুমি ওই চারটা সেটের জন্য কিন্তু প্রিপেয়ার, এখনো কিন্তু তাই। তো তোমাকে এইভাবে প্রিপারেশনটা নিতে হবে, ঠিক আছে। এখন যেহেতু আমাদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যে দুইটা পরীক্ষা হয়েছে, দুইটা সেট আমরা অলরেডি জানি, এখন বাকি আছে দুইটা সেট, ঠিক আছে। এখন আমাদের একটা সুবিধা তৈরি হয়েছে, যেহেতু এইখানে চারটা সেট, কিন্তু একটা সেটের সাথে আরেকটা সেটের সেরকম মিল থাকবে না, ঠিক আছে, রচনামূলকে তো মিল থাকবেই না, তারপর হচ্ছে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দুই একটা প্রশ্নে মিল থাকতে পারে, ঠিক আছে। মিলই যদি থাকে তাহলে হচ্ছে সেট কেন, মিল থাকবে না, এর জন্য তো সেট, তাই না? হ্যাঁ, তাহলে এখন যেহেতু আমরা দুইটা সেটের কথা অলরেডি জানি, তাহলে আমাদের কিন্তু এই প্রিপারেশনের ব্যাপারটা একটু কমে আসার কথা, তাই না? অর্থাৎ এখান থেকে আমরা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 10টা 10টা 20টা, এবং হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 20টা, এবং রচনামূলক প্রশ্ন কয়টা, 6টা 6টা 12টা এগুলো আমরা জানি, যেগুলো হচ্ছে আমাদের কম গুরুত্ব দিয়ে, ওইগুলা ব্যতীত অন্যান্য যে টপিক গুলো আছে সেই অধ্যায় থেকে, সেগুলো যদি আমরা একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ি, ওইগুলাকে আমরা যদি প্রায়োরিটাইজ করি, অর্থাৎ বেশি গুরুত্ব দেই, তাহলে আমাদের জন্য কি হবে, এই প্রিপারেশনটা সহজ হবে। তো এরকম ভাবে তোমরা হচ্ছে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো। আমি তোমাদেরকে একটু জাস্ট এই জিনিসটা একটু ধরা দিলাম, তোমরা নিজেরাই হচ্ছে ক্লাসটা শেষে বইটা নিয়ে বসে বিষয়টা হচ্ছে অ্যানালাইজ করো, ঠিক আছে। আর আমি তোমাদেরকে ওই জিনিসটাও ইয়ে করবো। দেখো, আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টপিক বলে দিব, যে টপিকগুলো হচ্ছে তোমাদের নেক্সট যে পরীক্ষাটা হতে যাচ্ছে সেই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদেরকে বলে দিব, ঠিক আছে, ওই টপিক থেকে তোমরা হচ্ছে পড়বা। হুম, আচ্ছা, তার আগে আমরা এখন একটু দেখি যে আমাদের কোন টপিকগুলা কম গুরুত্ব দিলে চলবে। দেখো, এখানে তোমাদের হচ্ছে তোমরা হচ্ছে দেখো, এই যে অ্যালগোরিদম এন্ড ফ্লো চার্ট ভিত্তিক যে আমাদের সংক্ষিপ্ত সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো ছিল, ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম, এই সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো ছিল, এইগুলা তোমরা হচ্ছে আপাত স্কিপ করতে পারো, স্কিপ করা যেতে পারে। তারপর হচ্ছে আমাদের যে ওই ডাটা ডাটা টাইপ ভেরিয়েবল যে অধ্যায়টা ছিল, ঠিক আছে, ওই অধ্যায় থেকে হচ্ছে আমাদের এই যে মানে এই ধরনের এই যে এই টাইপের যে প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্ত আকারে, সেগুলো তোমরা হচ্ছে স্কিপ করতে পারো। তবে একটা ব্যাপার এখানে মনে রাখবা, এখান থেকে আমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন যে আছে না, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলা থেকে কি কি ছিল, যেমন আমাদের হচ্ছে এখান থেকে এগুলো না,
আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন। এখন খেয়াল করো, তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা এই যে দেখো অ্যালগরিদম, ফ্লো চার্ট এর যে বৈশিষ্ট্য আছে, অ্যালগরিদম এবং ফ্লো চার্টের যে বৈশিষ্ট্যগুলা, সেই অ্যালগরিদম ও ফ্লো চার্টের বৈশিষ্ট্যগুলো আছে তোমরা কি করবা, শিখে নিবা। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে ভেরিয়েবল এবং হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে তোমাদের ভেরিয়েবলের নামকরণের যে প্রশ্নটা আছে, এই যে প্রশ্নটা, সেই প্রশ্নটা তোমরা একটু দেখে নিবা, যদি এসেও থাকে তারপরও জিনিসটা দেখে নিবা। ওকে, আচ্ছা। তারপর এখান থেকে তোমাদের এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, তোমরা এখান থেকে এই এই জিনিসগুলো বাদ দিয়ে অন্যান্য যে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো থেকে তোমরা হচ্ছে পড়বা, কারণ অতি সংক্ষিপ্ত একদমই হচ্ছে মিল থাকবে না। অতি সংক্ষিপ্ত হচ্ছে কি একদমই কোনো মিল পাবা না, কোনো সেটের মধ্যে কোনোটা মিল থাকবে না। সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত একটা দুইটা প্রশ্ন মিল থাকতে পারে, তবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু কখনো আসলে সেরকম ভাবে কখনো কি হবে না, মিলবে না। এই হচ্ছে একটা ব্যাপার। তারপর আমাদের সংক্ষিপ্ত টপিক থেকে আমরা হচ্ছে এই টপিকগুলোকে কম গুরুত্ব দিয়ে এছাড়া যে অন্যান্য টপিকগুলো আছে সেগুলো আমরা কি দিব, গুরুত্ব দিব। তারপর খেয়াল করবা তোমাদের রচনামূলকের যে ব্যাপারটা আছে, ঠিক আছে? রচনামূলকটা তো আমাদের ইম্পর্টেন্ট, কারণ প্রশ্নের 50% মার্কটা হচ্ছে রচনামূলক উপর ডিপেন্ড করবে। এবং আমি তোমাদেরকে কিছু কিছু কমন টপিক গুলো দিব, যেগুলো থেকে তোমাদের যেগুলোর উপর ভিত্তি করে তোমাদের রচনামূলক প্রশ্নটা হচ্ছে কি হবে, আসার সম্ভাবনা থাকবে খুবই। আচ্ছা, দেখো এখানে আমরা হচ্ছে এই যে এটা দিয়ে আমাদের পরীক্ষা হয়ে গেছে অলরেডি, যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন প্রকার হচ্ছে এই বর্ণনা দাও, এটা তারপর হচ্ছে আমাদের তিনটা সংখ্যার মাঝে এটা, তারপর হচ্ছে আমাদের একটা প্রশ্ন ছিল যে সি কম্পাইলিং প্রসেস, এটা আসছিল 21 নম্বরে। তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল নির্ণয় হচ্ছে একটি সি প্রোগ্রাম, এটা আসছিল। তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, অ্যালগরিদম ফ্লোচার্ট। আচ্ছা, দেখো এখন তোমাদেরকে আমি কিন্তু এর আগেও বলছিলাম যে ক্লাসে, সেটা হচ্ছে আমাদের এই দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের যে অ্যালগরিদম ফ্লো চার্টটা আছে, অ্যালগরিদমের ফ্লো চার্ট, এই অ্যালগরিদমের ফ্লো চার্টটা তোমরা পড়বা। ঠিক আছে? আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে প্রোগ্রামটা আছে সেটা পড়বা। ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম যেটা আছে সেটা পড়বা। এটা 24, এটার জন্য হচ্ছে তোমরা পড়বা কি, অ্যালগরিদম এন্ড ফ্লো চার্ট, অ্যালগরিদম ফ্লো চার্ট। আর এটার জন্য পড়বা হচ্ছে তোমরা প্রোগ্রামটা। আচ্ছা, তারপর এখানে যে সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় যে একটা সি প্রোগ্রাম, এই যে সিরিজের যে ক্ষেত্রফল, ধারার যে ক্ষেত্রফল, ধারার যে যোগফল নির্ণয় যে প্রোগ্রামটা, সেটা এটা হচ্ছে আমাদের যেভাবে আসুক এটা আসতে পারে, আমাদের হচ্ছে ঘুরাই দিবে। ঠিক আছে? এই যে ধারাটা হচ্ছে চেঞ্জ করে দিবে জাস্ট। ঠিক আছে? তো তোমরা প্রোগ্রামটা দেখে নিবা, এবং এখান এমন ভাবে হচ্ছে একটু দেখে নিবা যাতে করে তোমরা এই হচ্ছে কমন ব্যাপারটাকে হচ্ছে ইয়ে করে তোমরা হচ্ছে শুধু মান যে ধরতে হবে, বা প্রোগ্রামের মধ্যে যে মানগুলো, ধারার যে মানটা সেট করতে হবে, সেটা যাতে হচ্ছে তোমরা চেঞ্জ করে নিতে পারো যেভাবে আসে পরীক্ষায়। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে তোমাদের যে বইটা আছে সেই বইটা থেকে হচ্ছে আমি রচনামূলকের জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি হচ্ছে মার্ক করে দিচ্ছি, এবং এগুলো হচ্ছে তোমরা একটু পড়বা। ঠিক আছে? আমি তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য কিছু টপিক দিচ্ছি। স্ক্রিন দেখা দিতেছো তো না? হ্যাঁ, ওয়েট। আমি তোমাদেরকে সাধারণত এই বইগুলা দেখি না, আমি একটু হচ্ছে তোমাদের আচ্ছা, গুরুত্বপূর্ণ টপিকের স্লাইডটা কোথায়? ওকে, আসো আমরা হচ্ছে প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে হচ্ছে যে টপিকের কথাটা বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে দেখো তোমাদের আহ, এই প্রোগ্রাম পরিকল্পনা পদ্ধতি বা ধাপ, এই যে প্রশ্নটা আছে না? ঠিক আছে? আচ্ছা, আমি উম,
প্রথমত থেকে আমি দুইটা টপিক বলতেছি। প্রোগ্রাম পরিকল্পনা পদ্ধতি বা ধাপ সমূহ যেটা টপিকটা আছে এটা পড়বা, ঠিক আছে? থিওরি ভিত্তিক প্রশ্ন। প্রোগ্রাম, আমার লেখাটা হয়তো একটু অস্পষ্ট হবে বা ক্লিয়ার বোঝা যাবে না, লেখাও সুন্দর, তো সেটা ইয়ে করে একটু। প্রোগ্রাম পরিকল্পনার ধাপ, পরিকল্পনার ধাপ সমূহ, এটা আমি এখান থেকে আরেকটা টপিকের নাম বলতেছি, সেটা হচ্ছে কম্পাইলিং প্রক্রিয়া। এটা পড়ার দরকার নাই। সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, সি প্রোগ্রামের যে স্ট্রাকচারটা আছে, বেসিক স্ট্রাকচার, এটা তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। হ্যাঁ, সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? এগুলা ওই যে আগের প্রশ্নগুলোতে যদি এসেও থাকে, তারপর তোমরা পড়বা বেসিক স্ট্রাকচার। সেরকম আমি ফাইনালি তোমাদেরকে বলে দিচ্ছি আর কি, এগুলো দেখবা স্ট্রাকচার এটা। আর প্রথম পদে থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমরা একটা প্রশ্ন শিখবা, সেটা হচ্ছে যে ওই ফ্লো চার্ট অঙ্কনের জন্য যে প্রতীকগুলো আছে, সেই প্রতীকগুলো নাম সহ সেই প্রতীকগুলো লিখো, বা নাম সহ সেই প্রতীকগুলো উল্লেখ করো। এরকম একটা প্রশ্ন তোমরা শিখবা, যেখানে তোমাদেরকে অ্যান্সার করতে হবে যে একটা সাধারণ ফ্লো চার্ট অঙ্কন করার জন্য এখানে কোন কোন ধরনের চিহ্নগুলা, প্রতীকগুলা ব্যবহার করা হয়, সেই প্রতীকগুলা এবং সেই প্রতীকগুলার নাম সহ তোমাকে লিখতে হবে। এই প্রশ্নটা তোমরা শিখবা, ঠিক আছে? তো ওইটাও আমি এখানে একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? ওইটাও আমি এখানে একটু লিখে দিচ্ছি যে ফ্লো চার্ট অঙ্কনের প্রতীক সমূহ, ঠিক আছে? এখানে তিনটা ছক হবে। প্রথমত প্রতীকগুলোর নাম, মানে প্রতীকগুলোর নাম অর্থাৎ ওই যে প্রতীকটার যে নাম থাকবে, শুরু শুরু শেষ এগুলা। তারপর এখানে যে প্রতীকটা আছে সেই প্রতীকটা তোমাকে লিখতে হবে। তারপর এখানে তোমাকে ওই প্রতীকটা কেন ব্যবহার করা হবে সেটা আর কি উল্লেখ করতে হবে, প্রতীকটার ব্যবহার উল্লেখ করতে হবে, ঠিক আছে? এরকম। আচ্ছা, তো এই অ্যান্সারটা তোমরা আশা করি জানবে। আমাদের যে তোমাদেরকে যে পিডিএফ ফাইলটা দেওয়া হয়েছে, সেটার মধ্যেও অ্যান্সার সহ পিডিএফ ফাইলটা, এর মধ্যেও যদি প্রশ্নটা থেকে থাকে তাহলে সেখানে অ্যান্সারটা আছে। তোমরা যে বইটা ফলো করো তার মধ্যে তোমরা অ্যান্সারটা পাবা, ঠিক আছে? প্রথমত থেকে এই ব্যাপারগুলো দেখে নিবে। ওকে, আচ্ছা, এরপর আসো দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। হ্যাঁ, এই যে দুটো টপিক আছে। সেটা ভেরিয়েবল ঘোষণা এবং ভেরিয়েবলের যে মান নির্ধারণ। এই যে পুরো পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটা লিখো, বা এই পদ্ধতিটা উল্লেখ করো, ঠিক আছে? ভেরিয়েবল ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয় প্রোগ্রামের মধ্যে, সি প্রোগ্রামের মধ্যে, এবং ভেরিয়েবলের কিভাবে মানটাকে অ্যাসাইন করা হয় সেটা। ওকে, আমি টপিকটা লিখে দিচ্ছি এখান থেকে। সেটা যে ভেরিয়েবল, বাংলাতে লিখে দিই, ভেরিয়েবল ঘোষণা, ভেরিয়েবল ঘোষণা, আর মান নির্ধারণ, মানে যে মানটা অ্যাসাইন করা হয় সেটা। ওকে, নির্ধারণ, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা ভেরিয়েবলের যে নামকরণের যে নিয়ম কানুনগুলো আছে সেটা, ঠিক আছে? এটা মূলত সংক্ষিপ্তের জন্য, ভেরিয়েবল নামকরণের নিয়ম, এটা, ঠিক আছে? এগুলো তোমরা পড়ছো না, এগুলো কিন্তু তুমি পারবা, ঠিক আছে? তারপর তোমরা এই যে এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার, এটা মাস্ট বি দেখে যাবা, ঠিক আছে? কনস্ট্যান্ট ভেরিয়েবল আমরা যেহেতু আমাদের চলে আসছে, ঠিক আছে? তারপর সিতে যে বিভিন্ন প্রকার ডাটা টাইপের ইয়েটা আছে সেটা দেখবা। ডাটা টাইপের সংজ্ঞা, কয়েকটা সংজ্ঞা দেখে নিবা। তারপর আমরা পরের চ্যাপ্টারটাতে যাই। এগুলা দেখলেই হবে এখান থেকে।
আচ্ছা, অপারেটর এন্ড এক্সপ্রেশন যে চ্যাপ্টারটা আছে এখান থেকে হচ্ছে তোমরা গাণিতিক অপারেটরের প্রেসিডেন্সি, এটা অর্থাৎ অপারেটর প্রেসিডেন্স বলতে কি বোঝায়, এটা যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেটা তোমরা একটু দেখে নিও, অপারেটর প্রেসিডেন্স, ঠিক আছে? এটা কিন্তু সাজেশনের মধ্যে উল্লেখ আছে, এটা কিন্তু আমি এখানে আর বলতেছি না, সেটা তোমরা দেখে নিও একটু। তারপর হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের অপারেটর ও এর যে প্রকারভেদটা আছে সেটা, অপারেটর প্রকারভেদ, সিতে বিভিন্ন প্রকার অপারেটর। আচ্ছা, প্রোগ্রামগুলো কোন ধরনের প্রোগ্রাম তুমি পড়বা সেটা আমি পরে বলতেছি, আগে থিওরি ভিত্তিক প্রশ্নগুলো বলতেছি। আর হচ্ছে তোমাদের একটা ব্যাপার আমি বলি, তোমাদের থিওরি ভিত্তিক প্রশ্নটা আসার সম্ভাবনা হচ্ছে বেশি, এই যে প্রশ্নে বা যে সেটা তোমাদের পরীক্ষাটা হতে যাচ্ছে সেটা দিয়ে আর কি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে অপারেটর প্রেসিডেন্স এটা পড়বা। তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি যে টপিকটা নিয়ে আলোচনা আছে সেটা থেকে একটু দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে অপারেটর এক্সপ্রেশন ব্যবহার করে প্রোগ্রাম, এটা তো আসলে যে তোমরা যে কোনো একটা প্রোগ্রাম করলে হবে, যোগ বিয়োগ গুণ ভাগের, তো এত সহজ প্রশ্ন আসার কোনো প্রশ্ন আসে না। তারপর আসো, ওকে, তো এখানে তোমাদের হচ্ছে পরবর্তীতে আমি চতুর্থ অধ্যায় থেকে কিছু টপিক বলি, সেটা হচ্ছে যে এসকেপ সিকোয়েন্স, ঠিক আছে? এসকেপ সিকোয়েন্স যে টপিকটা আছে এই টপিকে তোমরা অতি সংক্ষিপ্ত বিষয়বস্তুগুলো একটু দেখে নিবা। এসকেপ সিকোয়েন্স, এই টপিকটা দেখে নিবা, ঠিক আছে? টপিকটা তারপর তোমাদের হচ্ছে ওই প্রিন্টএফ এবং হচ্ছে স্ক্যানএফ, এটা হচ্ছে আমি অতি সংক্ষিপ্তের জন্য দিচ্ছি। প্রিন্টএফ হচ্ছে স্ক্যানএফ এর যে ব্যবহারটা, এটা এখানে কিন্তু আমার মূল টার্গেটটা হচ্ছে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত, সরি, সংক্ষিপ্ত এবং রচনামূলক, ঠিক আছে? যে টপিকগুলো আমি লিখতেছি সেই টপিকগুলোর উদ্দেশ্য হচ্ছে সংক্ষিপ্ত এবং বিশেষ করে রচনামূলক গুলো, কেমন? আচ্ছা, আর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য কিন্তু আসলে যেভাবে পড়তে বললাম তোমরা একটু সেভাবে পড়ে নিবা প্রত্যেকটা অধ্যায় থেকে, ওকে? আচ্ছা, তারপর ব্রাঞ্চিং এবং লুপ স্টেটমেন্ট যেটা আছে সেখান থেকে তোমরা ওকে, তোমাদের আরেকটা আমি জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো আমি তোমাদেরকে ওইটা একটু এখান থেকে একটা ছক দেখাইতেছি, ঠিক আছে? কত পৃষ্ঠা এটা? 106। এই যে দেখো একটা ইয়ে আছে না, যে ফরম্যাটেড আইওতে ব্যবহৃত কোডসমূহ, আমি তোমাদের জুম ক্লাসে কিন্তু এরকম একটা ছক তোমাদেরকে দেখাইছিলাম, এবং তুমি যদি হচ্ছে রেকর্ড ক্লাসটা দেখতে যাও সেখানে কিন্তু লেকচার শিটটা দেওয়া আছে পিডিএফ আকারে, সেখানেও কিন্তু এই যে লেকচার শিটের যে ছকটা সেই ছকটা তুমি কিন্তু পাবা, ঠিক আছে? তো এই ছকটা তোমাদের আশা করি বইও আছে নিজেদের কাছে, এবং হচ্ছে ওই লেকচার শিটটাও অ্যাক্সেস আছে তোমাদের কাছে, তো তোমরা এইটা দেখে নিবা যে ফরম্যাটেড আইওতে ব্যবহৃত যে কোডগুলো আছে, যেমন এখান থেকে ফরম্যাট স্পেসিফায়ার এবং হচ্ছে এই ফরম্যাট স্পেসিফায়ার গুলোর হচ্ছে ব্যবহার, এই ছকটা দেখবা। আমার কাছে মনে হচ্ছে যে এটা তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এটা আসার সম্ভাবনা থাকবে। তো তোমাদের এখানে একাধিক দেওয়া, অনেকগুলোই দেওয়া আছে, তো তোমরা হচ্ছে সর্বোচ্চ 5টা থেকে 6টা একটু আয়ত্ত করো, 5টা থেকে 6টা এর হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার এবং এর ব্যবহারগুলো হচ্ছে শিখে এটা ছক আকারে হচ্ছে উল্লেখ করলে তোমার এনাফ মার্ক পাওয়ার জন্য প্রশ্নটা হয়ে যাবে। আরেকটা হচ্ছে এখান থেকে যেটা আমি অলরেডি বলেছি যে এসকেপ সিকোয়েন্সের যে ব্যাপারটা আছে সেটা এখান থেকে দেখো, এখান থেকে ব্ল্যাক স্ল্যাশ ক্যারেক্টার যে কনস্ট্যান্ট গুলো আছে এগুলোর জন্য হচ্ছে আমাদের যে ইয়েগুলো আছে, ব্যবহারগুলো আছে, এটার যে যেভাবে ব্যবহার করতে ফরম্যাটটা আছে এবং হচ্ছে এর ব্যবহারটা কিন্তু এখানে দেওয়া আছে, তো এগুলো তোমরা হচ্ছে দেখে নিবা, ঠিক আছে? এই ব্যাপারগুলো আমাদের কাছে এই নেক্সট পরীক্ষার যেটা হবে আর কি, যে সেটা হতে যাচ্ছে সেটার মধ্যে আসার সম্ভাবনা থাকবে, এবং এগুলা থেকে আমাদেরকে পড়তে হবে, ওকে? আচ্ছা, এরপর আসো ক্লাসের এনভায়রনমেন্ট, ঠিক আছে তো নাকি? স্যারের চুলের কাটিংটা তো সেই দিছেন, আচ্ছা ঠিক আছে। মারিয়ার আব্বু, আচ্ছা, মারিয়ার আব্বু হচ্ছে মূলত আমার নিজের বড় ভাই,
ওকে, ধন্যবাদ। আমাদের সাথে মাইক্রোকন্ট্রোলার বেস সিস্টেম ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সাজেশন ভাই। মাইক্রোকন্ট্রোলার বেস সিস্টেম ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সাজেশন যেটা তোমরা পাইছো, সেখান থেকে যে পরীক্ষা যেটা হয়েছে সেটাতে কমন আসছে, ঠিক আছে? কিন্তু ওই সাজেশনটা পড়ো, তোমরা হচ্ছে নেক্সট যে পরীক্ষাটা হতে যাচ্ছে সেটাতেও কমন পাবো ওই সাজেশন থেকেই, ঠিক আছে? আমাদের সাজেশনগুলো কিন্তু শুধুমাত্র একটা সেটের জন্য ডিপেন্ড করে তৈরি করা হয় না। আচ্ছা, তারপর পরের আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত আসলাম। আমরা পঞ্চম অধ্যায় থেকে একটু দেখি আমাদের কোন ব্যাপারগুলো এখান থেকে তোমরা পড়তে পারো পঞ্চম অধ্যায়ের জন্য। কন্ডিশনাল ফ্লো এন্ড কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল ব্রাঞ্চিং স্টেটমেন্ট। আচ্ছা, এখান থেকে তোমাদের এখানে যে বিভিন্ন প্রকার ব্রাঞ্চিং স্টেটমেন্ট গুলো আছে, ঠিক আছে? বিভিন্ন প্রকার যে ব্রাঞ্চিং স্টেটমেন্ট গুলো আছে, বিভিন্ন প্রকার ব্রাঞ্চিং স্টেটমেন্ট। আচ্ছা, এখানে কিন্তু আমি সরাসরি হচ্ছে প্রশ্নগুলা কিন্তু লিখতেছি না যে প্রশ্নটা এইভাবে আসবে তুমি হচ্ছে জাস্ট অ্যান্সার করবে। আমি কিন্তু তোমাকে টপিকগুলো দেখাই দিচ্ছি, তো এই টপিকগুলো পড়বা এবং প্রশ্ন যেভাবে হোক তুমি এই টপিকগুলো হচ্ছে আয়ত্ত করলে তোমার প্রশ্নের অ্যান্সারটা কিন্তু তুমি করতে পারবা। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এখানে ব্রাঞ্চিং যে স্টেটমেন্টগুলো আছে, বিভিন্ন প্রকার ব্রাঞ্চিং স্টেটমেন্টটা, এটা যেমন ধরো হচ্ছে আমাদের কন্ডিশনাল ব্রাঞ্চিং, তারপর হচ্ছে আমাদের আনকন্ডিশনাল ব্রাঞ্চিং, ঠিক আছে? এরকম আরো যে যে আছে, তো এগুলা তোমরা হচ্ছে কি করবা, কোন কোন ধরনের ব্রাঞ্চিংটা যে কেন ব্যবহার করা হয়, মানে সংজ্ঞাটা আর কি। তারপর হচ্ছে ওইটা কিভাবে ডিক্লেয়ার করা লাগে, অর্থাৎ সিনটেক্সটা। তো এই বিষয়বস্তুগুলো শিখলে তোমার যেটাই আসুক তুমি হচ্ছে কিন্তু সেটা অ্যান্সার করতে পারবা। আর যদি তোমাকে রচনামূলক প্রশ্ন আকার দেয় যে ব্রাঞ্চিং, বিভিন্ন প্রকার ব্রাঞ্চিং স্টেটমেন্ট গুলো হচ্ছে উদাহরণ সহ ব্যাখ্যা করো বা উদাহরণ সহ হচ্ছে আলোচনা করো, তখন কিন্তু তোমাকে হচ্ছে এই ধরনের একাধিক যে ব্রাঞ্চিং স্টেটমেন্ট গুলো সেগুলো কিন্তু তোমাকে আলোচনা করে দিতে হবে, ঠিক আছে? আর যদি সংক্ষিপ্ত আকার আসে তাহলে হচ্ছে হয়তো একটা বা দুইটা হচ্ছে উল্লেখ করে দিবে, নাম উল্লেখ করে দিবে এবং তোমাকে সেটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই ব্যাপারটা দেখতে হবে, এই ব্যাপারটা দেখো তাহলে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু তোমাকে উদাহরণস্বরূপ কিন্তু একটা প্রোগ্রাম অবশ্যই শিখতে হবে। তো এই কন্ডিশনাল স্টেটমেন্টস এর জন্য তুমি কোন ধরনের প্রোগ্রাম শিখতে পারো, মানে এখানে হচ্ছে আমরা যে ইফ এলস এর ব্যবহারটা দিয়ে থাকি, ঠিক আছে? তো এই ধরনের যে ব্যবহার দিয়ে আমরা প্রোগ্রামগুলো শিখছি সেগুলা কিন্তু আমরা এখানে ব্যবহার করে দিতে পারি বা সেগুলাকে কিন্তু আমরা এখানে যুক্ত করে দিতে পারি, ঠিক আছে? আমরা হচ্ছে ওই বিশেষ করে হচ্ছে তিনটা সংখ্যার মাঝে ছোট বা বড় সংখ্যা নির্ণয়ের যে প্রোগ্রামের ব্যাপারে আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে? তো এই আমাদের যদি এরকম আসে তো সেখানে কিন্তু আমরা ওই ব্রাঞ্চিং স্টেটমেন্ট ওটা আমাদের যে প্রকারের মধ্যে পড়বে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা উল্লেখ করে দিতে পারি জিনিসটা, ঠিক আছে? তো এরকম এই প্রোগ্রামগুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, আহ মানে যদি উদাহরণ দিতে বলে আমাদের আর কি, তো উদাহরণে তোমাদের সেরকম ভাবে না, এটা যদি রচনামূলক প্রশ্ন আসে তোমরা হচ্ছে সেটার ব্যবহার লিখবা এবং হচ্ছে এর সংজ্ঞাটা লিখবা আর হচ্ছে এটা কিভাবে ডিক্লেয়ার করা হবে বা কিভাবে এর যে স্ট্রাকচার বা সিনট্যাক্সটা আছে সেটা লিখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি বলে যে নির্দিষ্ট একটা উল্লেখ করে দিয়ে বলে যে এটা ব্যবহার করে একটা প্রোগ্রাম লিখো, সেক্ষেত্রে তুমি তোমার কিন্তু অলরেডি প্রোগ্রাম শেখা আছে, তুমি শুধু একটু দেখে একটু দেখে নিবা এই যে কোন ধরনের যে ব্রাঞ্চিং স্ট্রাকচার, মানে কোন ধরনের ব্রাঞ্চিংটা আসলে কোনটার অন্তর্ভুক্ত গেছে, অর্থাৎ তুমি সংখ্যাটা শিখে নিয়ে এই জিনিসটা একটু ক্লিয়ার করে নেবে তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো পরে আমরা হচ্ছে এরে পয়েন্টের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমরা হচ্ছে এর যে বিভিন্ন প্রকার মাত্রাটা আছে, ঠিক আছে? একমাত্রিক এরে, দ্বিমাত্রিক এরে এন্ড হচ্ছে বহুমাত্রিক এরে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হবে তোমাদের নেক্সট পরীক্ষার জন্য। নেক্সট বলতে আর কি এই পরীক্ষার যে আরেকটা পরীক্ষা, ঠিক আছে, তৃতীয় নাম্বার পরীক্ষা সেটার জন্য। তো কি বললাম, মাত্রা, ঠিক আছে? এর যে মাত্রাটা আছে, এর এর মাত্রা, প্রকারভেদ, এই যে টপিকটা আছে, তো এটা কিভাবে শিখতে হবে, এটা কিন্তু তোমাকে ফুললি শিখতে হবে, ঠিক আছে? একমাত্রিক এরে বলতে কি বোঝায়, এরে কাকে বলে, এখানে তো সংখ্যাটা তোমাকে অবশ্যই দিতেই হবে কারণ রচনামূলক প্রশ্ন। এবং তারপর হচ্ছে তোমাকে এর যে প্রকারভেদটা আছে, তিনটা প্রকার আছে, সেটা সেই নামগুলো উল্লেখ করতে হবে। তো এখানে একমাত্রিক এরেটা কি, দ্বিমাত্রিক এরেটা কি, ত্রিমাত্রিক এরেটা কি, সেই সংখ্যাগুলো লিখতে হবে এবং একমাত্রিক এরে কিভাবে ব্যবহার করা হয় প্রত্যেকটার জন্য কিন্তু রিলেটেড কি করতে হবে, তোমাকে উদাহরণ দিতে হবে, সিনট্যাক্স বা স্ট্রাকচারের উদাহরণটা কিন্তু তোমাকে লিখতে হবে এই টপিকটা। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এটা হবে কোন চ্যাপ্টার থেকে? এটা হচ্ছে তোমার ষষ্ঠ অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায় থেকে আরো কিছু টপিক আমি বলতে পারি, সেটা হচ্ছে যে পয়েন্টারের যে ব্যাপারটা আছে, পয়েন্টার ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজ করার যে পদ্ধতিটা আছে, টেকনিকটা আছে সেটা, ঠিক আছে? পয়েন্টার ডিক্লেয়ার, ঠিক আছে? পয়েন্টার ঘোষণা
ঘটা কিভাবে লিখে ভেবে না, পয়েন্টার ঘোষণা এবং হচ্ছে কি ইনিশিয়ালাইজ, ইনিশিয়ালাইজ পদ্ধতি। লেখা বুঝো? আচ্ছা, এই টপিকটা দেখবা। ওকে, আচ্ছা, এরপর এখানে অতি সংক্ষিপ্ত হিসেবে আমাদের হচ্ছে এরিয়া আমি শিখতে বলতেছি না, কারণ তুমি যখন রচনামূলক পড়া তোমার বাধ্য হয়ে শিখতে হবে। তো এরপর হচ্ছে তুমি অতি সংক্ষিপ্ত হিসেবে ওই পয়েন্টার এক্সপ্রেশনটা হচ্ছে পয়েন্টার এক্সপ্রেশন নামে একটা যে টপিক আছে ওটার তুমি হচ্ছে কি করবা, সংজ্ঞাটা দেখে নেবা। ঠিক আছে, পয়েন্টার এক্সপ্রেশন, পয়েন্টার এক্সপ্রেশন এটা হচ্ছে আর কি অতি সংক্ষিপ্ত আকারে এক মার্কের জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপর তোমাকে আমি হচ্ছে পয়েন্টার ব্যবহার করে যে কোনো একটা প্রোগ্রাম শিখে নিতে বলবো। যে একটা প্রোগ্রাম শিখবা, যেমন পয়েন্টার ব্যবহার করে প্রোগ্রামের উদাহরণটা কি হতে পারে। আচ্ছা, আমরা এই যে ছোট ছোট প্রোগ্রাম জানি যে দুইটা সংখ্যা কিভাবে যোগ করা লাগে, তিনটা সংখ্যা হচ্ছে কিভাবে আমরা যোগ করতে পারি, বা দুইটা সংখ্যা কিভাবে বিয়োগ বা গুণ বা ভাগ করা যেতে পারে, এটা আমরা জানি। ঠিক আছে, এখন ধরো তুমি দুইটা সংখ্যা না করে তুমি হচ্ছে পাঁচটা সংখ্যা হচ্ছে কি করবে, একত্রে যোগ মানে হচ্ছে পাঁচটা সংখ্যার সমষ্টি নির্ণয় করবা। ঠিক আছে, এরকম একটা প্রোগ্রাম। এবং তুমি পাঁচটা যে সংখ্যা থাকবে সেই পাঁচটা সংখ্যার জন্য আলাদা আলাদা ভেরিয়েবল না নিয়ে, পাঁচটা সংখ্যাকে পাঁচটা আলাদা স্পেসে হচ্ছে না দেখায়, সেই পাঁচটা সংখ্যা তুমি একটা ভেরিয়েবলের মধ্যেই রাখবা। রেখে, অর্থাৎ সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওই ভেরিয়েবলটা হচ্ছে পয়েন্টার আকারে ডিক্লেয়ার করতে হবে, এবং পয়েন্টার নিয়ে সেখানে হচ্ছে পাঁচটা ইন্টিজার নাম্বার তোমাকে নিতে হবে। ঠিক আছে, নিয়ে ওই পাঁচটা ইন্টিজার যে ভেরিয়েবলটার মধ্যে নিলাম সেটা হচ্ছে একটা পয়েন্টার টাইপ হয়ে গেল, এবং ওই ভেরিয়েবলটার মধ্যে যে যে মানগুলো আছে সেগুলো হচ্ছে যোগফল আকারে দেখানোর জন্য যে প্রোগ্রামটা আছে সেটা কিন্তু তোমার একটা হয়ে যাবে কি, পয়েন্টার ব্যবহার করে প্রোগ্রাম। ঠিক আছে, পয়েন্টার ব্যবহার করে প্রোগ্রাম, এরকম একটা প্রোগ্রাম তুমি হচ্ছে জাস্ট দেখে নিবা। ঠিক আছে, আমাদের প্রিপারেশন নেওয়াটা কিন্তু কি হবে না, খুব টাফ হবে না আশা করি। পয়েন্টার ব্যবহার করে একটা প্রোগ্রাম, ব্যবহার করে প্রোগ্রাম। এখানে তোমাকে বলতে পারে যে পয়েন্টার ব্যবহার করে যে কোনো একটা প্রোগ্রাম লিখো, এটা হতে পারে। অথবা তোমাকে উল্লেখ করে তোমাকে প্রশ্ন হতে পারে যে পাঁচটা সংখ্যার সমষ্টি নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম লিখো, কিন্তু এখানে কিন্তু আসলে পয়েন্টার উল্লেখ নাই। বলছে পাঁচটা সংখ্যার সমষ্টি নির্ণয়ের, পাঁচটি সংখ্যার সমষ্টি নির্ণয়ের একটা প্রোগ্রাম, কিন্তু মূলত কিন্তু আমাকে এই পয়েন্টারের উপর ভিত্তি করে প্রশ্নটা আসছে, রিলেটেড না, এই ব্যাপারগুলো তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা একটু দেখি পরের যে বিষয়টা আছে। ওকে, ম্যাক্রোর সুবিধা, প্রি প্রসেস স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম। এটা তো প্রি প্রসেস স্টেটমেন্ট আমাদেরকে ব্যবহার করতে হবে প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে, এটা আলাদাভাবে বলা কিছু নয়। প্রোগ্রামের ক্ষেত্রে ফাংশন অপেক্ষা ম্যাক্রোর সুবিধা, এটা হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি হচ্ছে একটা টপিক দিই, সেটা হচ্ছে কি, প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফাংশন ম্যাক্রোর সুবিধাটা। ঠিক আছে, ম্যাক্রোর সুবিধা, ম্যাক্রো এবং হচ্ছে আমাদের যে ফাংশনটা আছে এই দুইটার মধ্যে পার্থক্য তোমরা একটু শিখি না, তাহলে তুমি হচ্ছে এই টপিকটা পারবা। ঠিক আছে, ম্যাক্রো, ম্যাক্রো আর হচ্ছে কি ফাংশন, ম্যাক্রো ও ফাংশনের মধ্যে পার্থক্য, এই টপিকটা তোমরা দেখে নেবে। তাহলে তোমার ম্যাক্রো টপিকটাও তোমার শেখা হলো, ম্যাক্রোর যে বৈশিষ্ট্যটা সেটাও শেখা হলো, ফাংশনের যে বৈশিষ্ট্যটা সেটাও শেখা হলো। তাহলে এখন কোনটার সুবিধা, মানে ওই সুবিধাটা একটা আলাদা, মানে দুইটা চক্রের মধ্যে একটা জায়গায় ম্যাক্রোর সুবিধা, একটা জায়গায় ফাংশনের সুবিধা লিখলে তো মূলত ফাংশন এবং ম্যাক্রোর কি হয়ে গেল, পার্থক্য হয়ে গেল। এখন তোমাকে যখন প্রশ্ন করতে পারে যে ম্যাক্রোটা কেন ফাংশনের তুলনায় বেশি সুবিধা পূর্ণ বা বেশি সুবিধা দেয়, এটা কেন, তো সেক্ষেত্রে তুমি কি বিশ্লেষণ করবা, সেখানেও কিন্তু তোমার যে সুবিধাগুলো তুমি শিখলা সেখান থেকে ম্যাক্রোর যে সুবিধাটা আছে এবং ফাংশনের যে সুবিধাটা আছে এখান থেকে ওই যে পার্থক্যটা আমরা কেন লিখি, যাতে করে বোঝা যায় যে আসলে কোনটা বেশি সুবিধাজনক, তুমি প্রোগ্রামার হিসেবে তোমার কাছে কোনটা বেশি সুবিধাজনক এবং কেন, এই ব্যাপারটা উল্লেখ করলেই কিন্তু আসলে আমাদের এই পুরো যে টপিকটা সেটা বিশ্লেষণ হয়ে যাচ্ছে। এই জন্য আমি এটা শিখতে বললাম আর কি, এটা দেখতে বললাম। ওকে, এটা দেখবা। আচ্ছা, এরপর লাইব্রেরি ফাংশন বলতে কি বোঝায়, কয়েকটি লাইব্রেরি ফাংশন উদাহরণ দাও। ঠিক আছে, এটা তোমরা দেখবা। তারপর হচ্ছে ফাংশন ব্যবহারের সুবিধাসমূহ, তো আমি তো অলরেডি বলে দিয়েছি। ফাংশনের প্রকারভেদ, এটা একটু দেখে নিও। ঠিক আছে, আচ্ছা, ফাংশন প্রোটোটাইপ হচ্ছে রিকার্সিভ ফাংশন। আচ্ছা, এগুলা দেখো, স্ট্রাকচার ও ইউনিয়ন। ওকে, স্ট্রাকচার ও ইউনিয়ন ব্যবহার করে তোমরা হচ্ছে একটা প্রোগ্রাম শিখবা। ঠিক আছে, স্ট্রাকচার এবং ইউনিয়ন।
এটা হচ্ছে প্রোগ্রাম রিলেটেড একটা প্রশ্ন। স্ট্রাকচার 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 বানানটা ভুলে গেছে। স্ট্রাকচার এন্ড হচ্ছে কি, এন্ড হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন ব্যবহার করে প্রোগ্রাম। দেখে নিও এটা। ওকে, স্ট্রাকচার ইউনিয়নের মধ্যে পার্থক্য, এগুলো থিওরি ভিত্তিক, এগুলো তোমরা পড়ে নিও। ইউনিয়নের গুরুত্ব, প্রয়োজনীয়তা, এগুলো দেখে নিও, তোমরা নিজেরা দেখে নিতে পারবে, এটা কোনো বিষয় না। আমি তো তোমাদের নিজেদেরকে দেখাইতে বলতেছি, দেখে নিতে বলতেছি, আমি তো কিছু দেখাইতেছি না আপাতত, কারণ এগুলো তো ক্লাস নেওয়া হয়েছে, তাই না? এগুলো হচ্ছে তোমার এই টপিকগুলো থেকে তোমরা এখন হচ্ছে লাস্ট মুহূর্তে নিজেরা রিভিশন করবা। ওকে, আমি তোমাদেরকে এর আগেও যে লাস্ট ক্লাসটা নিয়েছিলাম সেখানেও বলছিলাম ফাইল অপারেশনের ব্যাপারে, ঠিক আছে? তো ফাইল খোলার যে বিভিন্ন মোড, আচ্ছা এখান থেকে আমাদের যে ফাইল অপারেশনের যে 4টা মোড আছে, ঠিক আছে? আমাদের যে ওই 4টা মোডটা হচ্ছে তোমরা কি করবা দেখে নিবা, ঠিক আছে? মানে হচ্ছে ফাইল রিড, রাইট, ক্রিয়েট, ওপেন, এই যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা হচ্ছে তোমরা কি করবা সম্পূর্ণরূপে দেখে নিবে, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ একটা হচ্ছে ফাইলের যে বিভিন্ন অপারেশন আছে, ঠিক আছে? ফাইল অপারেশন, তো ফাইল অপারেশন দিয়ে কি আমাদের একটা হচ্ছে প্রোগ্রাম, আচ্ছা আমরা কি করব, যার মধ্যে আমাদের হচ্ছে ফাইল ক্রিয়েট করার ব্যাপারটাও থাকবে, ফাইল হচ্ছে ওপেন করার ব্যাপারটাও থাকবে, ফাইল রিড করার ব্যাপারটাও থাকবে, এবং একটা ফাইল ক্লোজ করার ব্যাপারটাও থাকবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিষয় ফাইল অপারেশন সম্পর্কে। আমরা হচ্ছে মূলত তোমাদেরকে আমি হচ্ছে আশা করি আর হচ্ছে ফাইল অপারেশনের যে মোডগুলো আছে, অতি সংক্ষিপ্ত টাইপ করে, আচ্ছা এরর হ্যান্ডলিং যে টুলস গুলো আছে, ঠিক আছে? এরর হ্যান্ডলিং বলতে কি বোঝায়, এরর হ্যান্ডলিং টপিকটা হচ্ছে তোমরা বলবা, এটা হচ্ছে থিওরি ভিত্তিক, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তের জন্য বিশেষ করে, ঠিক আছে? এরর হ্যান্ডলিং, ঠিক আছে? এরর হ্যান্ডলিং এই ব্যাপারটা, এগুলো আছে তোমরা দেখবা। এখন আসো, আমি প্রোগ্রাম রিলেটেড প্রশ্ন আসলে কোনটা দিলাম এবং প্রোগ্রাম রিলেটেড প্রশ্ন আমি হচ্ছে দিলাম না, এই ব্যাপারে একটু কথা বলি। কারণ আমাদের হচ্ছে আমাদের সকল শিক্ষার্থীদের ভীতিটা এবং ভয়টা হচ্ছে এই প্রোগ্রাম ভিত্তিক প্রশ্নটা নিয়ে, অর্থাৎ কোন কোন প্রোগ্রাম আমাদের আসবে পরীক্ষায়, কি লিখতে হবে। অলরেডি তোমরা হচ্ছে যে পরীক্ষা 2টা হয়েছে সেখানে কিন্তু আমাদের প্রোগ্রাম ভিত্তিক প্রশ্ন কিন্তু আমরা পাইছি, এবং যেহেতু আমাদের রিপিট হওয়ার ব্যাপারটা বা রিপিট হওয়ার চান্সটা নাই, তাহলে এখানে আমাদের আবার কোন প্রশ্নটা আসতে পারে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা থিওরি ভিত্তিক প্রশ্নগুলোতে একটু গুরুত্ব দাও। আর আমাদের যে একবারে যে রিপিট হবে না তা না, আমাদের কিন্তু আমি কিন্তু শুরুতে বলছি যে 2টা একটা রিপিট হওয়ার চান্স থাকে বা 2টা একটা রিপিট হতেই পারে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ওকে, কারণ হচ্ছে এখানে যখন প্রশ্ন করা হয় এটা তো সামগ্রিক দিক চিন্তা করে প্রশ্ন করা হয়, যে এখানে যতজন শিক্ষার্থী পরীক্ষা দিবে তাদের মধ্যে একটা পার্সেন্টেজ চিন্তা করা হয়, যে যাতে করে হচ্ছে 60% শিক্ষার্থী পাস করতে পারে, এরকম হচ্ছে প্রশ্ন 60% মার্ক থাকে। তারপর হচ্ছে ধরো 80% যদি হয় তাহলে হচ্ছে যারা একটু মিডিয়াম লেভেল আছে তারা অ্যান্সার করতে পারবে, আর 100% কাদের জন্য, যারা হচ্ছে একদম ডাই হার্ড শিক্ষার্থী তাদের জন্য অ্যান্সার করা সুবিধা হবে, এরকম। তো এরকম চিন্তা ভাবনা করে হচ্ছে প্রশ্ন প্রত্যেকটা সিট এরকম চিন্তা ভাবনা করে তৈরি করা হয়, ঠিক আছে? এখন আসলে তুমি যদি ওই 60% যে চিন্তা করলো বোর্ড, এবং সেটার থেকে যদি তুমি বিলো এভারেজ হও, অর্থাৎ 60%-এর নিচে যদি তুমি চলে যাও, তাহলে তো আসলে তুমি এখানে তোমাকে বোর্ডই, অর্থাৎ প্রশ্নকর্তারে তোমাকে শিক্ষার্থী হিসেবে বিবেচনা করে নাই। তো এখন তোমার তো পরীক্ষা দেওয়ার প্রশ্ন হইতে হলে আসে না। আচ্ছা, তো এখানে আমি একটু দেখাই, আমি যে যে বিষয়গুলো বললাম। এখন এখানে দেখো আমাদের হচ্ছে দ্বিঘাত সমীকরণের হচ্ছে প্রোগ্রামটা চলে আসছে, ঠিক আছে? তারপর হচ্ছে 3টা সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয়ের যে সি প্রোগ্রাম সেটা চলে আসছে। তারপর আহ, একটা ধারা দেওয়া আছে যেটার সমষ্টি নির্ণয়ের প্রোগ্রাম আমাদের এটা চলে আসছে, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের কি হচ্ছে, কি হয়েছে, চলে আসছে। এখন আমাদের দেখো তাহলে আমরা কি পড়বো, তাহলে এখন আমাদের জন্য যেগুলো পড়ার বুদ্ধিমানের মতো কাজ হবে সেটা হচ্ছে প্রোগ্রামের জন্য। এখন আমরা যেটা পড়লে আমাদের কি হবে, জিনিসটা উপকারী হবে, সেটার প্রথমটা হচ্ছে, প্রথম প্রশ্ন হিসেবে আমি দিব, আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, মানে ত্রিভুজের 3টা বাহুর মান যাচাই পূর্বক ক্ষেত্রফল নির্ণয়ের যে প্রোগ্রামটা আছে সেটা আমরা পড়বো। এটা আমাদের জন্য কি হবে, খুবই বুদ্ধিমানের কাজ হবে। ত্রিভুজের, এটা
কি হয়ে গেল, পেন তো মোটা হয়ে গেল কেন? ত্রিভুজে 3টি বাহুর মান যাচাই পূর্বক ক্ষেত্রফল, এটা একটা যে সাজেশনটা দিয়েছি সেটার মধ্যে কিন্তু অ্যান্সারটাও আছে। যারা আমাদের শিক্ষার্থী তাদের কাছে তো পিডিএফটা আছে, তো এবং যারা আমাদের শিক্ষার্থী না তারাও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন উপায়ে তোমরা সাজেশনটা ওই পিডিএফটা সংগ্রহ করে ফেলছো। তো হচ্ছে তোমরা অ্যান্সারটা সেখান থেকে দেখে নিতে পারবে। কেমন? এটা একটা পড়বা। আর পড়বা আমি ওই যে তোমাদের কি বললাম জানো, এখান থেকে ইউনিয়ন এবং হচ্ছে স্ট্রাকচার ব্যবহার করে একটা প্রোগ্রামের কথা বললাম না, সেটা তোমরা দেখবা। এবং হচ্ছে পয়েন্টার ব্যবহার করে একটা প্রোগ্রামের কথা বললাম না, সেটা দেখবা। ওকে, পয়েন্টার ব্যবহার করে প্রোগ্রাম। তারপর এখানে আমি একটা প্রশ্ন দিব, যেটা হচ্ছে আমাদের কি হবে, রিপিটেড একটা প্রশ্ন হবে। ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের যে ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রামটা আছে, এটা আমি একটু এখানে দিয়ে দিব। এবং এই কারণে আমি এটা একটু নিচে দিলাম, দ্বিঘাত সমীকরণে বলে ক্ষেত্রফল, আমি কি বলতেছিলাম, দ্বিঘাত সমীকরণের, আচ্ছা দ্বিঘাত সমীকরণ জাস্ট লিখে রাখি, দ্বিঘাত সমীকরণের যে মূল নির্ণয়ের প্রোগ্রামটা আছে আর কি, সেটা দ্বিঘাত সমীকরণের মূল, এটুকু লিখলাম। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের যে প্রোগ্রামটা আছে সেটা দেখবে। এবং এটার সাথে কিন্তু তোমরা আরেকটা ব্যাপার দেখবে, সেটা কিন্তু আমি বলছি যে অ্যালগরিদম ফ্লো চার্টের ব্যাপারটা বলছি, সেটা কিন্তু দেখবে। ওকে, আচ্ছা তোমাদেরকে আরেকটা প্রশ্ন আমি বলবো, সেটা হচ্ছে রচনামূলকে আসার সম্ভাবনা খুবই কম, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে যদি প্রোগ্রাম ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেক্ষেত্রে। তো সেটা হচ্ছে যে তোমাদের কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। এখন এখানে একটা ব্যাপার আছে, আমি কিন্তু এই প্রশ্নটা তোমাদেরকে রচনামূলক আকারেও একটু দেখে নিতে বলবো, সেটা হচ্ছে রচনামূলকের জন্য দেখে নিতে বলবো, সেটা হচ্ছে ম্যাক্রো ব্যবহার করে। ঠিক আছে, ম্যাক্রো ব্যবহার করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম লিখো। ঠিক আছে, ম্যাক্রো কথাটা যুক্ত করে দিল, এখানে নতুন একটা যুক্ত করে দিল, এবং তোমাকে একটু প্রোগ্রামটা যাতে হচ্ছে বড় করা যায়, কোড একাধিক মানে হচ্ছে কয়েকটা লাইন বেশি কোড লিখতে হয় যাতে রচনামূলকের জন্য মানানসই হয়, সেরকম ভাবে তোমাকে প্রশ্নটা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটা হচ্ছে কি, ম্যাক্রো ব্যবহার করে। এখানে আমি কথাটা অ্যাড করে দিলাম, ম্যাক্রো কথাটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, ম্যাক্রো দিয়ে হচ্ছে কি করা, যাতে হচ্ছে প্রোগ্রামটা পরীক্ষা যদি আসে আর কি, এই কারণে। ঠিক আছে, এটা দেখবা। তারপর তোমাদেরকে আমি একটা হচ্ছে খুবই একদম কি আউট অফ দ্য সিলেবাস একটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে তোমাদের একটা এই যে প্রশ্নটা, এটা মানে জাস্ট দেখে নিবা, আমি হচ্ছে সিউরিটি দিচ্ছি না, কারণ এটা এক সময় তোমাদের মেবি পরীক্ষায় আসছিল, আউট অফ দ্য সিলেবাস, ন্যাশনাল ফ্ল্যাগ। ঠিক আছে, এর জন্য হচ্ছে একটা প্রোগ্রাম। ওকে, আর হচ্ছে আর ওই তোমাদের যে থিওরি ভিত্তিক আমি যে টপিকগুলো দিলাম, সেই টপিকগুলো হচ্ছে তোমরা কি করবা, সেই টপিকগুলো রিভিশন করবে এবং সেই টপিকগুলো থেকে দেখে যাবা, এবং সেই টপিকগুলো থেকে তোমাদের হচ্ছে থিওরি ভিত্তিক প্রশ্নগুলো কমন তোমরা পাবা। আর রচনামূলক প্রশ্ন যদি তোমাদের প্রোগ্রাম ভিত্তিক যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোর জন্য এই টপিকগুলো তোমরা পড়ো, এবং আমি যে টপিকগুলো দিলাম সেই টপিকগুলো যে রচনা প্রোগ্রাম ভিত্তিক প্রশ্নগুলো আছে সেগুলো পড়ো, তাহলে তোমরা হচ্ছে কমন পাবা। ঠিক আছে, তাহলে আমরা একটু আবার দেখি, আমি হচ্ছে কি কি হচ্ছে আমার ৭৫ লেখা হচ্ছে কি কি লিখছি, সেগুলো যদি একটু প্রথম থেকে আবার দেখার চেষ্টা করি। গুরুত্বপূর্ণ টপিক হিসেবে আমরা প্রথমত হচ্ছে বলছিলাম, প্রথম দিকের অধ্যায় থেকে শুরু করছিলাম, প্রোগ্রাম পরিকল্পনা যে ধাপগুলো আছে, সেই প্রোগ্রাম পরিকল্পনার ধাপ সমূহ উল্লেখ করবো, সেই প্রোগ্রাম পরিকল্পনার ধাপগুলো করো, ব্যাখ্যা করো, আলোচনা করো, বিশ্লেষণ করো সেটা। তারপর হচ্ছে সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটা আছে, একটা সি প্রোগ্রাম কিভাবে লেখা লাগে, এটার যে একটা স্ট্রাকচার, এর যে বিভিন্ন ডকুমেন্টেশন গুলো আছে, এগুলা হচ্ছে ব্যাখ্যা করা,
বর্ণনা করা। তারপর হচ্ছে ফ্লো চার্ট অঙ্কনের যে ব্যাপারটা আছে এখানে হচ্ছে আমাদের কোন যে প্রতীকগুলো লাগে, প্রতীকগুলোর নাম, প্রতীকগুলোর ব্যবহার, এই বিষয়বস্তুগুলো উল্লেখ করে দিতে হবে। সাধারণত এটা হচ্ছে আমাদের কি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, ঠিক আছে, সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, ঠিক আছে। তবে রচনামূলক প্রশ্ন হিসেবে আসার চান্স আছে। তারপর হচ্ছে ভেরিয়েবল ঘোষণা, অর্থাৎ ভেরিয়েবল ডিক্লারেশন এবং হচ্ছে ভেরিয়েবলে কিভাবে মান নির্ধারণ করা হয়, এই যে পুরো পদ্ধতিটা, এই পদ্ধতিটা বিশ্লেষণ করো, ঠিক আছে। তো এটা তোমাদের হচ্ছে আমি সংক্ষিপ্ত টপিক হিসেবেই রাখতেছি, তবে এই টপিকটা তোমরা কিন্তু পড়বা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বলতেছি না যে এটা রচনামূলকেই আসবে, এরকম ভাবে বলতেছি না। তারপর হচ্ছে ভেরিয়েবল নামকরণের যে নিয়মাবলীগুলো আছে, এটা যদি এসেও থাকে তারপর তোমরা এটা দেখে নিবা, কারণ তোমাদের যে ভেরিয়েবল ঘোষণা এবং মান নির্ধারণের জন্য যে টপিকটা আছে সেই টপিকের সাথে কিন্তু এটা অন্তর্ভুক্ত করে দেওয়া যাবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে বলছিলাম সিতে যে বিভিন্ন প্রকার অপারেটর গুলো আছে, সিতে বিভিন্ন প্রকার যে অপারেটর গুলো আছে সেটা তোমরা দেখে নিবা, কারণ ডাটা টাইপটা তো তোমাদের প্রথম পরীক্ষাটা নাকি দ্বিতীয় পরীক্ষাটা মেবি আসছিল, এর জন্য। তো এটার সাথে আমি ডাটা টাইপটা উল্লেখ করে দিই, তোমরা একটু রিভিশন করে নিবা। তো এটা তো বলছি অলরেডি যে যে প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা একটু রিভিশন করবা, ঠিক আছে। ওগুলা তো রিভিশন বা ওগুলো তো দেখে যাবে, ঠিক আছে। অর্থাৎ পুরো বই তোমাকে পড়তে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তারপর এসকেপ সিকোয়েন্স যে টপিকটা ছিল, ওইটার যে প্রতীক যে কি আছে সিনট্যাক্স বা ফরম্যাটটা আছে সেটা, এবং হচ্ছে তার ব্যবহারটা, এটার যে ছক একটা ছিল সেটা। তারপর ফরম্যাট স্পেসিফাইসার, কিন্তু আমি এখান থেকে একটা ছক দেখালাম, ফরম্যাট স্পেসিফাইসার, ফরম্যাট স্পেসিফাইসার, এটা কিন্তু আমি তোমাদের ওই যে বই থেকে যেটা আর কি দেখাইলাম, ঠিক আছে, সেই জিনিসটা স্পেসিফাইসার, বানানটা ঠিক আছে কিনা, ওকে। তো ফরম্যাট স্পেসিফাইসারটা তোমরা হচ্ছে দেখে নেবে, ঠিক আছে। এটা তারপর হচ্ছে প্রিন্ট এবং স্ক্যানএফ এর কাজ কি, সংক্ষিপ্ত কিংবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে টপিকটা আমি দিছি আর কি। এরপর তোমাদেরকে বিভিন্ন প্রকার যে ব্রাঞ্চিং স্টেটমেন্ট আছে, বিভিন্ন প্রকার যে ওই লুপ লুপ বলতে ব্রাঞ্চিং স্টেটমেন্ট গুলো যা আছে সেটা। তারপর হচ্ছে এর যে মাত্রাগুলো আছে, এর মাত্রা হচ্ছে 3টা মাত্রা, এটা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে বলতেছি আমি, ঠিক আছে। এর যে এই ত্রিমাত্রিকের, দ্বিমাত্রিকের এবং হচ্ছে বহুমাত্রিকের, এটা ব্যবহার করে হচ্ছে আমাদের প্রোগ্রাম সহ এর উদাহরণ, এবং হচ্ছে এই এটার যে রচনামূলক যতটুকু আমাদের আনসার করা যাবে ততটুকু শিখে নিবা। তারপর হচ্ছে পয়েন্টার ঘোষণা, মানে পয়েন্টার ডিক্লারেশন, আর হচ্ছে ইনিশিয়ালাইজেশন টেকনিক বা পদ্ধতি, এই ব্যাপারটা। তারপর হচ্ছে পয়েন্টার এক্সপ্রেশন, এটা হচ্ছে তোমাদেরকে আমি অতি সংক্ষিপ্ত আকারে সংজ্ঞাটা শিখতে বলছিলাম। তারপর হচ্ছে পয়েন্টার ব্যবহার করে যে কোনো একটা প্রোগ্রাম, ঠিক আছে, এটা কিন্তু আমি ওই যে রচনামূলক যখন আলাদাভাবে যে এটা দিলাম তখন কিন্তু আমি বলে দিছি আর কি। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাক্রো এবং ফাংশনের মধ্যে পার্থক্যটা আমি শিখে নিতে বলছি, যাতে করে তোমাদের ম্যাক্রোর সুবিধাটা বা তারপর হচ্ছে ফাংশনের সুবিধা যেটা আসলে সেটা তুমি বিশ্লেষণ করতে পারো। বা যদি তোমাকে এইটা তুলনামূলক আলোচনা করতে বলে যে ম্যাক্রোটা কেন ফাংশনের জন্য, ফাংশনের থেকে বেশি সুবিধা দেয় বা বেশি সুবিধাপূর্ণ, তো এই ব্যাপারটা তোমরা হচ্ছে ব্যাখ্যা করতে পারবা, ঠিক আছে। তারপর স্ট্রাকচার এন্ড হচ্ছে ইউনিয়ন ব্যবহার করে একটা প্রোগ্রাম তোমাদেরকে শিখে নিতে বলছি। তারপর হচ্ছে যে ফাইলের যে বিভিন্ন অপারেশনগুলো আছে সেটা ব্যবহার করে প্রোগ্রাম শিখতে বলছি, এবং এরর হ্যান্ডেলিং এর যে টপিকটা আছে সেটা তোমাকে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্তের জন্য সংজ্ঞাগুলো এবং হচ্ছে এটার যে ব্যাখ্যাটা আছে সেটা দেখে নিতে বলছি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কি স্ট্রাকচার এন্ড ইউনিয়ন আর হচ্ছে ফাইল অপারেশনের প্রোগ্রামটা, এই দুটা প্রশ্ন কিন্তু আমাদের কি হবে এখানে অ্যাড হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে প্রশ্ন দুটো এখানে অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ফাইল অপারেশনের প্রোগ্রাম, অপারেশন এর প্রোগ্রাম, ঠিক আছে তো নাকি? আমি তো অনেকক্ষণ ধরে তোমাদের কমেন্ট সেকশন দেখতেছি না। পিডিএফ স্যার, পিডিএফ দিবেন না? পিডিএফ আগে দেওয়া আছে রে বাবা। পিডিএফ ওপেন করে দেখো যে এই টপিকগুলো নিয়ে আলোচনা আছে কিনা, দেখবা যে এই টপিকগুলো নিয়ে আলোচনা আছে, না থাকলে আমাকে বলো, সেটা আমি গ্রুপে ব্যবস্থা করতেছি। ফাইল অপারেশনের প্রোগ্রাম, তারপর আর কি বলছি, ইউনিয়ন এন্ড স্ট্রাকচার, এটা কি এখানে শুরুতে লিখে দিই না? না, আচ্ছা, ইউনিয়ন এন্ড হচ্ছে স্ট্রাকচার ব্যবহার করে প্রোগ্রাম আর কি, ওকে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা দেখো, ঠিক আছে, এই পেপারগুলো তোমরা দেখো, আশা করি তোমাদের পরীক্ষায় তোমরা কমন পাবা, এগুলো তোমরা বলবো। বিশেষ করে এই যে এই প্রশ্নটা যে আছে এটা কিন্তু আসলে আমি আউট অফ দ্য কিউরিওসিটি এই এর উপর ভিত্তি করে দিছি, কারণ এটা তোমাদের কোনো একটা সালের প্রশ্নে মেবি আসছিল, পরীক্ষা মেবি প্রশ্ন আকারে আসছিল, এই করে বলবো। তোমরা
এই জিনিসগুলো হচ্ছে দেখে নিবা। তো তাহলেই তোমাদের হচ্ছে প্রোগ্রামিং ইন সি যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটা তোমাদের জন্য কি হবে, ভালো হবে। এবং তোমরা একটু হচ্ছে কি, তোমরা যদি একটু যখন আশা করি তোমরা অলরেডি পড়া শুরু অলরেডি হচ্ছে পড়ছো, অনেকটাই পড়ছো। আমি যে ক্লাস নিয়েছিলাম এই ক্লাসেই মূলত হয়তো পড়াটা স্টপ আছে, কিন্তু এছাড়া আমি আশা করতেছি যে তোমরা পড়তেছিলে, ঠিক আছে। এবং দেখা যাবে, এবং এর আগেও তো দুইটা পরীক্ষা, দুইবারের পরীক্ষার যে ডেটটা ছিল সেই অনুযায়ী তো তোমরা পড়ছো। তো দেখা যাবে যখন এই জিনিসগুলো তুমি একটু আবার পড়তে যেতেছো, তোমাকে হচ্ছে রিভিশন হবে, অর্থাৎ আগে থেকেই পড়া আছে, তোমার জাস্ট এখন যদি ওই জিনিসটা দেখতে যাও তখন ওই জিনিসগুলো, আগের জিনিসগুলো আবার মনে পড়বে, এবং তোমার জন্য জিনিসগুলো সহজ হবে, মনে রাখাটা তেমন একটা কষ্ট হবে না বা কঠিন হবে না, ঠিক আছে। আর যারা পরীক্ষা দিছিলা অলরেডি, তাদের যদি পরীক্ষা ভালো হয়ে থাকে তাহলে পরীক্ষা দেওয়ার দরকার নেই, এরকম একটা অপশন আছে না, তাই না? এরকম তো একটা অপশন আছে যে যারা অলরেডি পরীক্ষা দিছো তারা চাইলে পরীক্ষা না বসলেও হবে। আর যদি পরীক্ষা দাও তাহলে হচ্ছে যে মূল্যায়নটা হবে, তো সেই মূল্যায়ন এবং আগের মূল্যায়ন তো দুইটাই মূল্যায়ন হবে, দুই খাতাটাই মূল্যায়ন, তো যে খাতার মূল্যায়নটা বেশি অর্থাৎ মার্ক বেশি থাকবে সেটা হচ্ছে তোমার ফাইনাল রেজাল্টে যুক্ত হবে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার করছে আর কি। যে অনুযায়ী যেটুকু তথ্য আমরা পাইছি সেই তথ্য অনুযায়ী ব্যাপারটা হচ্ছে এরকম। তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো, ওই প্রশ্ন ওই উত্তরপত্র হচ্ছে কি হবে, দেখা হবে। তুমি যদি পরীক্ষাটা আবার দিতে চাও সেই উত্তরপত্রটাও কি করা হবে, দেখা হবে। দুইটার মধ্যে যেটাতে তুমি বেশি মার্ক পাবা সেটা হচ্ছে তোমার ফাইনাল রেজাল্টে যুক্ত হবে। এই হচ্ছে একটা ব্যাপার। আর যদি পরীক্ষা না দাও তাহলেও কোনো সমস্যা নেই, যেটা যেটা পরীক্ষা দিচ্ছ সেই খাতাটাই তোমার হচ্ছে ফাইনাল রেজাল্টে যাবে। আর যারা পরীক্ষা দেও নাই, বা আমরা যারা হচ্ছে সংঘবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, তো তারা পরীক্ষা যারা না দিছি তারা কিন্তু আমাদের পরীক্ষায় না বসা ছাড়া কোনো অপশন নেই, তাই না? তো সবার জন্য শুভকামনা থাকলো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, টেনশন করার দরকার নেই। তোমরা এই সময়টুকু রিভিশন করো, তাহলেই তোমরা হচ্ছে পরীক্ষাটাই ভালো করতে পারবে। তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী যাদের হচ্ছে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট যদি থাকে সেটা নিয়ে যদি ক্লাস সেটা সেখানে দেখা হবে, অথবা তোমাদের নতুন সেমিস্টারে ক্লাস শুরু হয়েছে সেখানে আমার সাবজেক্ট যদি থেকে থাকে তাহলে সেখানে আমার ক্লাস পাবা বা আমার ক্লাসও শুরু হবে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আমার যদি কোনো টপিক থাকে সেই টপিকগুলোতে। আল্লাহ হাফেজ।